আজ কাশ্মীরের এই সিচুয়েশনের জন্য তার পূর্বপুরুষ জওহরলাল নেহেরু ভীষণভাবে খারাপ। মানে কবে ইসরায়েলের মতো ঘরে ঢুকে আক্রমণ করতে পারবে ভারতীয় সেনাবাহিনী? সব মিলিয়ে 2+2 করতে কিন্তু আমাদের কারুর অসুবিধা হওয়ার কথা নয়। জাতের নামে বজ্জাতি সব, ছোটবেলায় পড়া কথার আর কোনো মূল্য থাকছে না। ধর্মের নামে জিগির তোলা মানুষজন কাশ্মীর থেকে মুর্শিদাবাদ সব জায়গার মানুষকে এক অদৃশ্য মালায় জুড়ে দিয়েছে। আগে বলা হতো সন্ত্রাসবাদীদের নাকি কোনো ধর্ম হয় না, এখন সেই সন্ত্রাসবাদীরাই ধর্ম জিজ্ঞাসা করে সাধারণ মানুষদের মারছে। সেই সমস্ত মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে 22 তারিখ কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলায় ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে মারে সন্ত্রাসবাদীরা। এখনো পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে আবার 2 জন বিদেশি এবং বেশ কিছু জন আহত হয়েছে। কতটা কষ্টের আপনারা দেখুন, একজন মহিলা ওই জঙ্গিদেরই একজনকে বলে, আমার স্বামীকে মারলে আমাকেও মেরে ফেলো। উত্তরে জঙ্গিটি কি বলছে জানেন? মোদিকে বলো। সারা কাশ্মীর উপত্যকা জুড়ে যে উন্নতি করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা সেই প্রচেষ্টাকেই ভেঙে দেওয়ার চেষ্টা। কাশ্মীরের উন্নতি হলে অনেকেরই কিন্তু অনেক জায়গায় সমস্যা দেখা যাবে। এরপর ইন্ডিয়া কিন্তু এই হত্যার প্রতিশোধ নেবে, কিন্তু যার ক্ষতি হওয়ার, যেটা ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা কিন্তু হয়েই গেল, সেটা কিন্তু আর পূরণ হবার না। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। যেদিন থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই দিন থেকে এই গন্ডগোলটা লেগেই আছে। প্রশ্ন হচ্ছে কেন? সবার সঙ্গে রাহুল এবং প্রিয়াঙ্কাকেও দেখলাম এই নিয়ে মন্তব্য করেছেন। আমার মনে হয় তাদের মুখে না এই কথাগুলো আর মানায় না। আজ কাশ্মীরের এই সিচুয়েশনের জন্য তার পূর্বপুরুষ জওহরলাল নেহেরু ভীষণভাবে দায়ী। 1948 সালে যখন পাকিস্তান কাশ্মীর নেওয়ার জন্য হানা দিল, তখন ভারতীয় বাহিনী পাল্টা মার দিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছিল। ঠিক এই সময়ে নেহেরু ইউনাইটেড নেশনে চলে যান এবং ইউনাইটেড নেশন তৎক্ষণাৎ সমস্ত বিচার বিবেচনা করে, সমস্ত দিক বিচার বিবেচনা করে তৎক্ষণাৎ বলে যে যে যেমন জায়গায় আছে সেই জায়গাতেই থেকে যাও, এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেটাই হয়ে যায় এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং তৈরি হয় পিওকে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আর এই পিওকেই আজকে যত গন্ডগোলের উৎসস্থল। সেই সময়ে উনি যদি ইউএনএ না গিয়ে পাকিস্তানিদের মেরে ভাগিয়ে দিত, তাহলে এই কন্ট্রোভার্সিগুলোই আর আসতো না। আর্মি, তার মন্ত্রী পরিষদ সবাই একই কথা বলেছিল, কিন্তু তখন তিনি কারোর কথাই শোনেননি। পরবর্তীকালে 9-এর দশক, আমরা একই ভুলের পুনরাবৃত্তি আবার দেখতে পাই। তখনও সেই কংগ্রেসের শাসনকাল ছিল। যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের মেরে, তাদের তাড়িয়ে দিয়ে, তাদের জমি বাড়ি সবকিছু দখল করে পাকিস্তানের সাহায্যে কাশ্মীরে মুসলিম ইনভেশন হয়েছিল, তাতে কংগ্রেস সরকার দেখেও না দেখার ভান করেছিল। তার মানে পরোক্ষে সরকারি ইনভেশনকে মদদ দিয়ে গেছে। ফলে আজকে যখন কংগ্রেসের নেতা নেত্রীরা কাশ্মীর নিয়ে মন্তব্য রাখে, তখন ভারতবর্ষের লোক হয়ে গায়ে জ্বালা করে। সেটাই খুব স্বাভাবিক নয় কি? আপনারাও কি আমার সঙ্গে একমত? ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছে যান। এই রক্তাক্ত হামলার ঘটনার নিন্দা করে শোক জ্ঞাপন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বার্তায় বলেন, এই জঘন্য কাজের পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের কিছুতেই ছাড়া হবে না, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার সংকল্প অটল এবং এটি আরো শক্তিশালী হবে। তারপর তিনি বিদেশ সফর বন্ধ করে দেশে ফিরে এসেছেন। ভারত সফরে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভান্স ভারতে এলেও এবার কিন্তু পাকিস্তানে যাচ্ছেন না,
সাধারণত অন্যান্য বারে আমেরিকার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যেরকম করে এবারে কিন্তু তার অন্যথা হচ্ছে। মুম্বাই হানার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে আনা হয়েছে আমেরিকা থেকে। তাকে জেরা করে 9/11 হামলায় পাকিস্তানের যোগসাজশের আরও তথ্য তদন্তকারীদের হাতে এসেছে এবং সারা ভারতে ওয়াকফ বিল পাস হয়েছে। সব মিলিয়ে 2+2 করতে কিন্তু আমাদের কারুর অসুবিধা হওয়ার কথা নয়। টিআরএফ এই হত্যালীলার সমস্ত দায় স্বীকার করে নিয়েছে। ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগের অভিযোগে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবাও সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়। তখন এফএএফটি নিষেধাজ্ঞা এড়িয়ে ছায়া সংগঠন করে কাশ্মীরের নাশকতার ধারা বজায় রাখে লস্কর-ই-তৈবা। আর তখনই গড়ে উঠেছিল তেহরিক লবাইক ইয়া মুসলিম বা টিএলএম এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এর মতো জঙ্গি গোষ্ঠী। যে টিআরএফ মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ও হত্যালীলার দায় সম্পূর্ণ স্বীকার করে নিয়েছে এই জঙ্গি গোষ্ঠীটি। টিআরএফ এর উত্থান হয় 2019 সালে। তখন সবে সংবিধান থেকে 370 ধারা বা 370 অনুচ্ছেদ বিলোপ করা হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়েছে। ঠিক সেই সময় থেকেই উঠে আসে টিআরএফ। মূল লক্ষ্য ছিল কাশ্মীরের স্থিতাবস্থার বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। সেই লক্ষ্য সাধনের জন্য বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী শ্রমিক ও কাশ্মীরি পণ্ডিতদের। তবে হামলার পিছনে শুধুমাত্র পাকিস্তানের হাত আছে এমন নয়, স্থানীয় মানুষও এই হামলায় সাহায্য করেছে। সেই স্থানীয় মানুষ যারা ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, টুরিস্টরা গেলে তাদের টাকায় জীবনযাপন করছে আর তাদেরকেই মারার কাজে সাহায্য করছে। এই রিসাইক্লিংটা বেশ সুন্দর লাগলো, তাই না? টিআরএফ জঙ্গি গোষ্ঠীর দ্রুত বিস্তারের পিছনে সরাসরি ভূমিকা আছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। 2023 সালে টিআরএফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। পহেলগাঁও হামলায় বিদেশি পর্যটকের মৃত্যুর ঘটনা আবার পাকিস্তানকে বিশ্বব্যাপী রাডারে এনে দিয়েছে। এর ফলে পাকিস্তানকে এফএএফটির কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভারত কবে ইসরায়েল হবে? মানে কবে ইসরায়েলের মতো ঘরে ঢুকে আক্রমণ করতে পারবে ভারতীয় সেনাবাহিনী? ভারতের কিছু প্রতিবেশী দেশ আছে যারা ভালো কথা না বুঝতে পারে না, তারা শুধু এই বন্দুকের গুলির ভাষাটাই বুঝতে পারে। ইসরায়েলি রাষ্ট্রদূত ব্রিউভেন আজার বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা ভারতীয় সেনাবাহিনীর পাশে আছি। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স সব দেশ ভারতের পাশে নির্বিবাদে দাঁড়িয়ে পড়েছে। ভারত যদি ইসরায়েল না হতে পারে ততদিন কিন্তু ভারতে এই রকম জঙ্গি আক্রমণ চলতেই থাকবে এবং ভারতকে এই আক্রমণ ক্রমাগত সয়ে যেতে হবে। ভারত এর মধ্যে দুবার সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়ে দিয়েছে যে ভারতও পারে। আমরা ভারতবাসী ওয়েট করে আছি এমন কিছু যা পরে আর কোনো সন্ত্রাসবাদী শক্তি আর ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আপনারা কি মনে? ভারতের কি এমন কোনো স্টেপ নেওয়া উচিত যেখান থেকে এই সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদীরা উঠে আসছে তাদের ধ্বংস করার জন্য? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।